অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ। মূল্যস্ফীতির লাগাম টানতে প্রথমবার কমছে আকার, হতে পারে 7,90,000 কোটি টাকা। অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে সালেহ উদ্দিন। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। এলডিসি উত্তরণে বাজেট প্রস্তুতি, থাকতে পারে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব, কমতে পারে কর অব্যাহতি সুবিধা। মার্কিন পণ্য আমদানি বাড়াতে শুল্ক ছাড়ের চিন্তা। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থাকছে না চমক, মোট ব্যয় কমিয়ে 2,30,000 কোটি টাকা আগেই নির্ধারণ। সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ওমর। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা হচ্ছে আজ। বাজেট উপস্থাপনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন তিনি। সেখানে অনুমোদন দেওয়া হবে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। এরপর বিকেল 3টায় অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য পেশ করবেন, যা টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে। বাজেট অনুমোদন প্রক্রিয়ার সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমএস আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। অর্থনৈতিক নানা অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি আর তলানিতে দেশি বিদেশি বিনিয়োগ, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে অর্থ উপদেষ্টা তার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন। এটি বাংলাদেশের এবার 54তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আজকে বিকেল 3টায় কিন্তু তিনি বিটিভি ভবন থেকে সরাসরি এই বাজেট বক্তৃতা পেশ করবেন এবং এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁওতে বিশেষ একটি সভা চলছে উপদেষ্টা পরিষদের। সেখানে কিন্তু তিনি অংশ নিয়েছেন এবং তার এই প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতি সই করার পরে কিন্তু তিনি এই বাজেট প্রস্তাবনাটি নিয়ে এবারের বাজেট প্রস্তাবনাটি নিয়ে তিনি কিন্তু বিটিভি ভবন থেকে সরাসরি এটি সম্প্রচার করবেন বিকেল 3টায়। আমি জানিয়ে রাখতে চাই যে প্রতি বছরই কিন্তু একই সময়ে প্রতি বছরই জুনের প্রথম বৃহস্পতিবার কিন্তু বাজেট ঘোষণা করা হয়, কিন্তু এবার সেই সময়টি 5ই জুন পরে, অর্থাৎ ঈদের ছুটি পরে কিন্তু 3 দিন আগেই, অর্থাৎ 2রা জুনই কিন্তু আজকে বাজেট উপস্থাপন করা হচ্ছে। এবং প্রতিবারই নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে সংসদ ভবনে কিন্তু বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় এবং এর সংশোধন করে কিন্তু পরবর্তীতে 29শে জুন কিন্তু সেটি সংশোধন আকারে অধ্যাদেশ জারি করা হয়। পরবর্তীতে এবারও কিন্তু একই নিয়মই হচ্ছে, 29শে জুনই কিন্তু অর্থবিল আকারে অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু এবার নির্বাচিত প্রতিনিধিরা না থাকায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সকল নাগরিকগণ কিন্তু তাদের মতামত পেশ করতে পারবেন এবং একই সাথে সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন খাতের ব্যক্তিবর্গ যারা যা প্রতিক্রিয়া দিবেন সেটির মধ্য থেকেই কিন্তু সংশোধনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর। তো এবার কিন্তু 30শে জুন অর্থবিল জারি হবার পর প্রতিবারের মতোই পয়লা জুলাই কিন্তু এই বাজেটটি কার্যকর হবে। এবং এছাড়া এই বাজেট কার্যকর ছাড়াও কিন্তু 2রা জুন যে বাজেট ঘোষণা হচ্ছে এর কাছাকাছি সময়, অর্থাৎ এই দিনটি থেকেই কিন্তু বাজেটের যে শুল্ক কর সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে থেকেই কার্যকর হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, এবারের বাজেট কিন্তু সংকোচনমূলক বাজেট এবং গত বছর যে 7,97,000 কোটি টাকা বাজেট ঘোষণা হয়েছিল সেটি থেকে কিন্তু 7,000 টাকা কমিয়ে এবার 7,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করা হচ্ছে। তো এই মুহূর্তে তেজগাঁ কার্যালয় থেকে আমার কাছে বাজেট সংক্রান্ত ছিল সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। দেশের ইতিহাসে প্রথমবার বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার হবে 7,89,999 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। ইয়ানুর শিফাতের রিপোর্টে বিস্তারিত। মূল্যস্ফীতির উচ্চচাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট।
জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.5%। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। অর্থ বছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন 2 জুন সোমবার বিকেল 3টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রেয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও। রাজস্ব আদায়ের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থ বছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতোই বিদেশি উৎসর চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির 4% মতো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজেটের আরও তথ্য জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া, যাচ্ছে তার কাছে। যশোয়া, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা শুরুতে যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, এবারের বাজেটের আকার কম হতে পারে, যেটি 7,000 কোটি টাকার মতো কম। এর আগের বাজেটে ছিল 97,000 কোটি টাকা, এবার 90,000 কোটি টাকা করা হয়েছে সামগ্রিকভাবে। তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে এবার নতুন ধরনের একটি বাজেট পেতে যাচ্ছে বাংলাদেশ। কারণ আপনি জানেন, এর আগে যখন 2007-8 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন এক ধরনের প্রস্তুতি ছিল, এরপর আবার গণতান্ত্রিক সরকার, আবার দীর্ঘ প্রায় 15-16 বছর পর আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কেমন হতে পারে এবারের বাজেটের আকার? আপনি শুরুতে যেমনটা বললেন যে 7,000 কোটি টাকার মতো কম হতে পারে, এবার সবটাই আমাদের কাছে সম্ভাব্য কিছু তথ্য। সেক্ষেত্রে দেশের ইতিহাসে এই প্রথমবার বাজেটের আকার কমতে যাচ্ছে, এটা হতে পারে সব থেকে বড় চমক। যেমনটা আপনি জানেন, হয়তো দর্শকরাও জানেন, যে আজ বিকাল 3টায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বাজেট বক্তব্য পেশ করবেন এবং তারপরে আসলে প্রকৃত আকারটা জানা যাবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই হিসেবে আমরা জানি যে এবছর 2025-26 অর্থ বছরে যে পরিমাণটি হতে পারে বাজেটের আকার, সেটা হচ্ছে 7,89,999 কোটি টাকা, এবং যে পরিমাণটা 2024-25 অর্থ বছরে ইনান ছিল 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকার মতো কম হতে পারে, যা ইতিহাসে প্রথম ইনান। এবং এছাড়া এবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 6.5%। এবং যেমনটা আমরা বললাম যে 7,000 কোটি টাকা কিন্তু এবছর কম আকার হতে পারে, কিন্তু সংশোধিত বাজেট থেকে কিন্তু সেটা আবার আমরা আগের বাজেটগুলোর সাথে যদি একটু তুলনা করি তাহলে হয়তো বা একটু বুঝতে পারবো। একটু দেখি না, 2021-22 থেকে যদি শুরু করি সেক্ষেত্রে কিন্তু ছিল 6,03,681 কোটি টাকা, এবং 2022-23 অর্থ বছরে ছিল 6,78,064 কোটি টাকা, এবং 2023-24 অর্থ বছরে ছিল 7,61,785 কোটি টাকা, 2024-25 অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা। এবং যেমনটা বললাম যে সম্ভাব্য আজ বিকেল 3টায় অর্থ উপদেষ্টা যেই বাজেটের আকার ঘোষণা করবেন সেখানে হতে পারে 7,90,000 কোটি টাকা। সামগ্রিকভাবে আমরা আকারটা বুঝলাম, স্বাভাবিকভাবেই বাজেট ঘাটতির বিষয়েও নিশ্চয়ই একটি প্রশ্ন থেকে যায়। এটি আসলে বাজেট ঘাটতির পরিমাণটা এবার কেমন হতে যাচ্ছে সেটিও যদি একটু দর্শকদের আমরা জানাই। আমরা যদি বলি যে বাজেট ঘাটতি মেটাতেও সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ নিয়ে থাকে, এবং এবছরের চিত্রটা যদি আমরা একটু দেখি 2024-25 অর্থ বছরটা দিয়ে আমরা একটু দেখাতে চাই। বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা এবং বাজেট ঘাটতি ছিল 2,56,000 কোটি টাকা, এবং 2025-26 সম্ভাব্য হতে পারে বাজেটের আকার। তবে ইতিমধ্যেই বললাম যে ঘাটতি হতে পারে 2,26,000 কোটি টাকা, এবং সেক্ষেত্রে আমি যদি বলি এই ঘাটতি মেটাতে সরকার কোন কোন উৎস হতে অর্থ নেওয়ার পরিকল্পনা করছে সেই চিত্রটাও যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2024-25 অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার 1,07,000 কোটি টাকা অর্থ নেওয়ার পরিকল্পনা ছিল, এবং বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা ছিল। 2025-26 হতে পারে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,21,000 কোটি টাকা নেয়ার পরিকল্পনা দিতে পারে, এবং বাকিটা বৈদেশিক উৎস থেকে সরকার নেয়ার পরিকল্পনা করতে পারে। দেখলাম সরকারের তো স্বাভাবিকভাবে রাজস্ব আদায় পরিকল্পনাও থাকে, রাজস্ব আদায় পরিকল্পনা কি হতে পারে এবারে 25-26 অর্থ বছরে? রাজস্ব আয় নিয়ে সব থেকে বড় পরিকল্পনাটা বাজেটে থাকে, এবং বাজেট আসলে রাজস্ব আয় পরিকল্পনা নিয়ে একটি
বিষয় সব থেকে বেশি আলোচনায় থাকে। সেক্ষেত্রে যদি সেই চিত্রটা একটু দেখা, এখানেও আমি একটু তুলনামূলক চিত্রটা দেখাতে চাচ্ছি না। 2024-25 অর্থ বছরে আমরা যদি দেখি, মোট রাজস্ব আদায়ের পরিকল্পনা ছিল সরকারের 5,41,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে সেটা হতে পারে 5,64,000 কোটি টাকা, এবং এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের পরিকল্পনা 2024-25 সরকারের ছিল 4,80,000 কোটি টাকা, এবং 2025-26 সেটা হতে পারে 4,99,000 কোটি টাকা। এবং এনবিআর এর বাইরে, এনবিআর বহির্ভূত খাত থেকে সরকার 2024-25 অর্থ বছরে 15,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছিল, সেটা 2025-26 অর্থ বছরে এই 19,000 কোটি টাকা হতে পারে। আর কর বহির্ভূত খাত থেকে এই 2024-25 অর্থ বছরের মতো একই 46,000 কোটি টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে বাজেটের আকার কমার আভাস থাকলেও যে রাজস্ব আদায়ের যে পরিকল্পনা সেটি কিন্তু বেড়েছে কিন্তু, এবং তাদের পরিকল্পনা সেরকমই আছে। সাধারণ মানুষেরও নিশ্চয়ই একটি প্রত্যাশা রয়েছে এই বাজেট ঘিরে। গণতান্ত্রিক সরকারের সময় নিশ্চয়ই অনেক সুযোগ থাকে, সংসদে জনপ্রতিনিধিরা কথা বলার সুযোগ পায়। এবার হয়তোবা সেটি পাওয়া যাবে না। এরপরও সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটি আমরা সেক্ষেত্রে বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু আসলে রাজস্ব আয়, বাজেট ঘাটতি এসব বোঝেন না। তারা বোঝেন যে তাদের আয় ব্যয়ের হিসেবটা মিলল কিনা, তারা কতটুকু স্বস্তি পাচ্ছেন। এক্ষেত্রে তাদের সব থেকে বড় প্রশ্ন থাকে কি কি বিষয়ের দাম কমতে যাচ্ছে, স্বাস্থ্য চিকিৎসা, আমরা দেখব। তার আগে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা আসলে একটু জেনে আসি। নরসিংদী থেকে রাজধানীতে প্রতিদিন সকালে রিকশা চালাতে আসেন খলিল মিয়া। দৈনিক 5 থেকে 600 টাকা আয় শেষে রেল যোগে ফিরে যান পরিবারের কাছে। তিনি বোঝেন না বাজেট, জিডিপি প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতি, তবে জানেন বাজারে গিয়ে পকেটে হাত দিলে মিলে না চাহিদা মতো পণ্য কেনার খরচ। আগে 200-300 টাকা লিয়ে দিলে বাজার করে খাইতারছি, অনেক 1000 টাকা 500 টাকা লিয়ে দিলে বাজার হয় না। চাকরিজীবীরাও আয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামাল দিতে পারছেন না পরিবারের খরচ। তাদের আছে আবার ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। অথচ নতুন বাজেটে বাড়ছে না করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমাটা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমরা ভালো থাকবো আর কি। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। 9% উপর মূল্যস্ফীতি তথা পণ্যের দাম কমিয়ে আনাই বাজেটকে সামনে রেখে তাদের প্রধান দাবি। দ্রব্যমূল্যের দামটা যদি আরেকটু নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো আমরা ভালো করে চলতে পারবো। এর বাইরে সন্তানেরা চাইছে পরিবারের খরচের বোঝা কমাতে যেন বাজেটে সরকার শিক্ষা খাতে খরচ বাড়ায়। আমার ক্যাম্পাসের খরচ, এই বিষয়গুলো যে আমার দৈনন্দিন যে চাহিদাটা আছে বা আমার দৈনন্দিন যে হাত খরচটা আছে, হাত খরচটা অনেকটা থেকে আমার ফ্যামিলি থেকে আমি অ্যাভয়েড করতে পারবো। সেই স্বাবলম্বী নয়, কিন্তু স্টুডেন্ট হচ্ছে মেধাবী, তারাও প্রাইভেটে এসে পড়তে পারবে। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করার দাবি অনেকের। গরিবে তো পয়সা থাকলো, সার তো কে নেই, তার আল্লাহ ছাড়াই। যাপিত জীবনে দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে যথাযথ প্রতিফলন চান সাধারণ মানুষ। সরকার আসলে জনগণ আইন বলতে ওটা মেনে চলবে, এখন কিছুই মানতেছে না। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটে বৈষম্য বিলোপ হবে বলে প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই চাওয়া আসছে 2025-26 অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যশোর সাধারণ মানুষের কথা তো আমরা শুনলাম। স্বাভাবিকভাবে অর্থনীতিবিদ যারা আছেন তাদেরও একটি বক্তব্য থাকে, তাদেরও আসলে একটি বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে, তারাও পরামর্শ দেন। সেক্ষেত্রে শুধু অর্থনীতিবিদরা, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ কিংবা ব্যবসায়ী যারা আছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সবারই একটা প্রত্যাশা থাকে বাজেটে কি হবে। ব্যবসায়ীরা চান ব্যবসা বান্ধব বাজেট যেন হয়, তাদের ব্যবসা যেন ঠিকঠাক চলতে পারে, সেই ধরনের বাজেট তারা চান। অর্থনীতিবিদরা চান যে বাস্তবমুখী বাজেট যেন হয়। সেক্ষেত্রে আমরা অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী যারা আছে তাদের প্রত্যাশার কথা একটু শুনে আসবো। আমাদের উচিত হবে যে যেমনিভাবে কৃষিখাতে, শস্য কৃষিখাতে মোট বাজেট বাড়ানো, ঠিক তেমনিভাবে ভর্তুকি বাড়ানো। অন্ততপক্ষে বাজেটের 10% হিস্সা শস্য কৃষিখাতের জন্য সংরক্ষণ করা উচিত এবং মোট বাজেটের প্রায় 5% কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত। আমাদের করমুক্ত আয় সীমাটা গত কয়েক বছর থেকে 3 লাখ ছিল, তারপরে 3.5 লাখ হলো। এটা এবার আমরা প্রত্যাশা করছি যে বাড়বে, কিন্তু বাড়াটা 5 লাখ পর্যন্ত আপাতত করা উচিত। আমরাও বলেছি ভাতার যে পরিমাণ, সে পরিমাণটাকে বাড়ানো, প্লাস হচ্ছে সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা বাড়ানো। টার্গেটিংটা, অর্থাৎ যাদের জন্য এই ভাতাটা দেয়া, সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি
এবং এর পাশাপাশি হচ্ছে গ্যাসের সরবরাহ কম, এবং যতটুকু সরবরাহ করা হচ্ছে সেখানে কিন্তু মানসম্পন্ন গ্যাস পাওয়া যাচ্ছে না, যতটুকু প্রেশার দরকার ততটুকু নেই। তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ তো আর আসবে না। এই অবস্থায় আসলে পুরো শিল্প খাতের যে একটা অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তো সেটা নিরসন করাটাই আসলে এখন এই আগামী বাজেটের মূল উদ্দেশ্য হতে হবে। এবার বাজেটের আকার গুরুত্বপূর্ণ না, বাজেটের যে অর্থ আহরণ সেই আহরণটা আমরা উদ্যোগের সাথে করতে পারছি কিনা, ঘাটতি যে থাকবে সেই ঘাটতি অর্থায়নটা আমরা এমনভাবে যাতে করতে পারছি কিনা যাতে করে আমাদের যে ঋণ পরিষেবার যে দায়ভার সেটাকে আমরা একটা সীমিত আকারের মধ্যে রাখতে পারি। যশোয়া, যে বিষয়টি না আলোচনা করলেই না, একেবারে ব্যক্তি করমুক্ত আয়সীমা, সাধারণ যারা স্বল্প আয়ের মানুষ জনগণ যারা আছেন তাদের জন্য এবার কি কোনো সুখবর আছে, নাকি অন্তর্বর্তী সরকারের যে বাজেট পরিকল্পনা সেখানেও তেমন কোনো কিছু আসলে পাচ্ছে না? সুখবর আছে কিছুটাই না, তবে তার জন্য আর 1 বছর অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এবছর বাজেটে যে ঘোষণা আসতে পারে সেটা হচ্ছে করমুক্ত আয়সীমা 2026-27 কর বর্ষের জন্য 25,000 টাকা পর্যন্ত সীমা বাড়ানো হতে পারে। সাধারণ করদাতাদের এখন 3,50,000 টাকা যদি তারা বছরে আয় করে সেক্ষেত্রে তাদের কর দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে 2026-27 কর বর্ষে যেটা হতে পারে 25,000 টাকার বেশি সুযোগ তারা পেতে পারে। অর্থাৎ আপনি যদি বছরে 3,75,000 টাকার বেশি আয় করেন সেক্ষেত্রে আপনার একটু চিন্তার কারণ আছে যে কর দিতে হবে, কিন্তু তার নিচে আয় করলে সেক্ষেত্রে তার আর কর দিতে হবে না। তবে এখানে বিষয় হচ্ছে এটা সাধারণ করদাতাদের চিত্র, এবং যদি সেক্ষেত্রে নারী কিংবা 65 বছরের বেশি হয় সেক্ষেত্রে হতে পারে 4,25,000 টাকা, তাহলে তাকে কর দিতে হবে 4,25,000 বেশি বাৎসরিক আয় হলে, যেটার পরিমাণ 2025-26 কর বর্ষে ছিল বা আছে 4 লাখ টাকা। এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যদি বলি, যার পরিমাণ 2025-26 কর বর্ষে 4,75,000 টাকা এবং সেটা 2026-27 কর বর্ষে হতে পারে 5 লাখ টাকা। অর্থাৎ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কেউ যদি বছরে 5 লাখ টাকা আয় করে 2026-27 কর বর্ষে তাকে তখন কর দিতে হবে। এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা এটা অন্তর্ভুক্ত হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে সীমাটা হচ্ছে 5,25,000 টাকা। অর্থাৎ 2026-27 কর বর্ষে তারা যদি বছরে 5,25,000 টাকা আয় করেন, এর বেশি আয় করেন, তবে তাদেরকে কর দিতে অব্যাহতি পাবে। আমি একটু এই পর্যায়ে জানতে চাই, সবচেয়ে বেশি মানুষ মুখিয়ে থাকে সেটি জানার জন্য, সেটা হচ্ছে যে আসলে কোন জিনিসগুলোর দাম বাড়বে, কোন জিনিসগুলোর দাম কমতে পারে। এই বিষয়টি যদি আমরা একটু দেখি, এবারের বাজেটে সম্ভাব্য যে জিনিসগুলোর দাম বাড়তে পারে আসলে এখন পর্যন্ত আপনারা কি আভাস পাচ্ছেন? বেশ কিছু পণ্যেরই ভ্যাট অব্যাহতি কিংবা ভ্যাট কমিয়ে আনা এরকম কিছু সরকার দিচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা বাড়ছে। তো আমরা যদি সেই চিত্রটা একটু দেখি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভবন নির্মাণ কিংবা এই ধরনের সংশ্লিষ্ট যে সামগ্রী রয়েছে, সিমেন্ট, রড, টাইলস কিংবা মার্বেল, এই ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর গৃহ নির্মাণের ক্ষেত্রে একটু চিন্তিত হতে হবে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে গৃহ নির্মাণের যে বেশ কিছু সামগ্রীগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সাধারণ মানুষের উপর বোঝাটা পড়বে। আমরা আরো কিছু চিত্র দেখতে চাই যে কি কোন কোন পণ্যে আসলে দাম বাড়তে পারে। ইলেকট্রনিক্স পণ্য আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি নতুন সংসার গোছানোর চেষ্টা করে কিংবা তারা ইলেকট্রনিক্স পণ্য কেনার চেষ্টা করে সেক্ষেত্রে তাদেরও একটু চিন্তিত হওয়ার কারণ রয়েছে, কারণ এইসব পণ্যের দাম বাড়ছে। ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, রাইস কুকার, এই ধরনের ইলেকট্রনিক্স পণ্যেরও কিন্তু আসছে বাজেটে দাম বাড়তে পারে, এবং দাম বাড়তে পারে। আবারও সেই বলা যায় যে ঘরের জিনিস বা সংসারের জিনিসপত্রের দিকে যদি আমরা আসি, এলপিজি সিলিন্ডার যারা ব্যবহার করেন রেস্টুরেন্ট কিংবা ঘরে, তাদেরও কিন্তু কপালে চিন্তার ভাঁজ আসতে পারে, কারণ সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে, ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে, মাইক্রো ওভেনের দামও কিন্তু সেই সঙ্গে বাড়তে পারে। আমরা দেখছি যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর কিন্তু এবছরের দাম বাড়ার সম্ভাবনা বেশি। আমি একটু যেটি না বললে না, এলপিজি সিলিন্ডারের কথা বলা হচ্ছে, জ্বালানি খাত থেকেও তো নিশ্চয়ই এই ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। এটি বোধহয় শুধুমাত্র এলপিজি যেসব সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার গ্যাস রয়েছে, সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ অনেকটা অবনা হয়, আবার কিন্তু কনফিউজড হতে পারে যে জ্বালানি খাতে সব জ্বালানির দাম বাড়বে কিনা, সেটা একটা প্রশ্ন। দাম কমতে পারে কোন বিষয়গুলো আমরা একটু কোন পণ্য একটু আমরা দেখতে চাই। কিছু পণ্য যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমার আভাস আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি মূল্যস্ফীতির চাপে একদম দেশের অর্থনীতি এক কষাঘাতে আছে, সেক্ষেত্রে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরা এবারের লক্ষ্য, অর্থ উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন। সেক্ষেত্রে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের নাম যদি দেখি, চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, যে জিনিসগুলো
না হলেই নয়, সেই জিনিসগুলোর দাম কিন্তু কমানোর পরিকল্পনা আসতে পারে এবছরের বাজেটে, এবং বাজেটে আসতে পারে কোমল পানীয়, আইসক্রিম এবং বিদেশি জুসের দাম কমার আভাসও। অর্থাৎ এগুলো কিছুটা শৌখিন জিনিসও বলা যায় এবং কিছুটা নিত্য প্রয়োজনীয় বলা যায়, সেই জিনিসগুলোর কিন্তু দাম কমতে পারে না। সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জিনিস আসলে মানুষের সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। এছাড়া বাচ্চাদের যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, গত কয়েক বছর আমরা দেখেছি যে শিশু এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু সরকার বরাবরই চেষ্টা করে, যে সরকারি থাকে তারা চেষ্টা করে স্যানিটারি ন্যাপকিন কিংবা ডায়াপারের দাম কমানোর, এবং এবছর আমরা সেই আভাসটা পাচ্ছি। সামগ্রিকভাবে আমরা বাজেটের যে তুলনামূলক চিত্রটা দেখলাম, এটা আসলে হয়তো বিকাল ৩টায় যে চূড়ান্ত বাজেট পেশ করা হবে তখন হয়তো আমরা সামগ্রিকভাবে পুরো চিত্রটা বুঝতে পারবো। যশোর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ইনান। 2025-26 অর্থ বছরের বাজেটের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আনা হয়েছে গরু, মহিষ, ছাগল সহ উট ও দুম্বা। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদুল আজহার বাকি আর মাত্র অল্প কিছুদিন, এরই মধ্যে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী হাটে। আমরা সকাল থেকে এই জায়গাটিতে দেখেছি যে এই গাবতলী হাটে কয়েকদিন থেকে এখানে যেহেতু কোরবানির পশু রাখার দিনে এবং রাত মিলিয়ে রাখার ব্যবস্থা রয়েছে, এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের পশুগুলো এই জায়গাটিতে রেখেছেন। তবে সকাল থেকে খুব একটি বেচা কেনা নেই বললেই চলে। হাটে ক্রেতার উপস্থিতি খুবই কম। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দুপুর পর থেকে মূলত বিকেল নাগাদ আসলে এই হাটটি জমতে শুরু করে, এবং রাজধানীতে আসলে কোরবানির পশু কিনে বাসা বাড়িতে রাখার মতো জায়গা খুব একটা থাকে না বলে সবাই কিন্তু ঠিক ঈদের 2-1 দিন আগে কিন্তু পশু কিনে থাকেন। সেই কারণে আসলে এই হাটগুলোতে এখনও বলা যায় যে অনেকটাই ক্রেতা শূন্য। তবে এই হাটে প্রচুর পরিমাণ গরু রয়েছে। আমরা হাটটি পুরো ঘুরে দেখেছি যে এখানে ছোট, মাঝারি এবং বড় বড় সাইজের প্রচুর গরুর আমদানি কিন্তু এই হাটে রয়েছে, এবং এখানকার যারা হাট ইজারাদার এবং বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরাঞ্চল থেকে ছোট ছোট পিকআপে করে, ছোট ছোট ট্রাকে করে এই জায়গায় কিন্তু বিক্রেতারা তাদের গরুগুলো এই হাটে নিয়ে আসেন, এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ঈদের 2-1 দিন আগ থেকে কিন্তু এই হাটের জমজমাট বেচাকেনাটা হয়ে থাকে আর কি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি এক কথায় বলা যায় যে এখনও কিন্তু সেইভাবে জমে ওঠেনি এই গাবতলীর হাট, আর অল্প কিছুদিনের মধ্যে, অল্প কয়েকদিন পরে আরও জমজমাট হবার প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে কোরবানি পশুর যে বেচাকেনা তার সর্বশেষ খবর। এলডিসি থেকে বের হওয়ার প্রস্তুতি হিসেবে নতুন বাজেটে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা। কাস্টমস ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে শুল্ক কমানোর নির্দেশনাও থাকতে পারে। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগের সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারও এলডিসি উত্তরণ যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের নভেম্বরে হবে চূড়ান্ত উত্তরণ। এর ফলে বাণিজ্য সুবিধা কমে আসার পাশাপাশি বিদেশি পণ্য দেশে প্রবেশের সুযোগ দিতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী আমদানি শুল্ক বাড়িয়ে সুরক্ষা দেওয়া যাবে না স্থানীয় শিল্পকে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নতুন স্তর যুক্ত করার প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হারের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে নিত্যপণ্যের শূন্য শুল্ক। আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা। ট্যারিফ যৌক্তিকীকরণের অংশ হিসেবে 84টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার, 23টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে আগামী বাজেটে। এতে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বিদ্যমান ন্যূনতম মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পূর্ণরূপে বাতিলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
বিভিন্ন খাতে কর অব্যাহতির সুবিধার মেয়াদ চলতি বছরের 30 জুন তারিখের পর আর না বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধাও বাতিল করার প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 59,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল এডিপি থেকে প্রায় 35,000 কোটি টাকা কম। গেল 18 মে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় যা পাশ হয়। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যদিও চলতি অর্থ বছরের তুলনায় 16% কমিয়ে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 58,973 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। বাণিজ্য নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসার প্রায় 2,500 শিশুকে দুধ খাওয়ানো হয়। শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও আইসক্রিম তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সহযোগিতা করে আগিজ ডেইরি লিমিটেড সহ বেশ কিছু প্রতিষ্ঠান। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদ উৎসব উপলক্ষে স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইনভার্টার টেকনোলজির 3টি নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর এনেছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। নতুন মডেলের এসব ফ্রিজে বিশেষ ফিচারের মধ্যে রয়েছে অ্যাকোয়া ফাউন্টেন, এমএস ও ইনভার্টার সহ অত্যাধুনিক প্রযুক্তি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন। নতুন মডেলগুলোর দাম পড়বে 98,000 থেকে 1,22,000 টাকা। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।